নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট আলোচনাতে ঢুকছি। গত দুদিন আগে বাংলাদেশ ফাইনালি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তাদের দেশের অর্থাৎ বাংলাদেশের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব ভারতবর্ষে আসতে পারছেন না। তার জন্য ওনারা দুটো কন্ডিশন, অথচ কন্ডিশন হওয়া উচিত ছিল না, যাই হোক, সেটা ওনাদের ম্যাচুরিটিতে ওনারা ঠিক মনে করেছেন, ওনারা কন্ডিশন ইউজ করেছেন। সেই কন্ডিশনের মধ্যে এক হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন, এবং শুধু শেখ হাসিনা নয়, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অন্যান্য পলাতক আসামিদের ফেরত দেওয়া, এবং শুধু তাই নয়, হাদি হত্যার চক্রান্তকারী যারা রয়েছে বলে সাসপেক্ট করা হচ্ছে, এটা কিন্তু এখনো প্রুভড নয়, যা সাসপেক্ট করা হচ্ছে তাদেরকে ভারতবর্ষের হাতে তুলে দিতে হবে। আর এই দুটো তো গেল কন্ডিশনের সঙ্গে একটা দারুণ সুন্দর কথা ইউজ করেছেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সরকার রাদার। তো সেটা হচ্ছে অনুকূল এবং উপযুক্ত পরিবেশের অভাব আছে। খুব সম্ভবত 16 তারিখে বোধহয় এটা ডিক্লেয়ার করেছে। তো অনুকূল এবং উপযুক্ত পরিবেশের অভাব আছে, এবং সেটা কেন না, শেখ হাসিনা 5ই অগস্ট যে ভিডিও কনফারেন্স করেছেন এবং করে তার যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রেখেছেন, সেটা ভারত যথেষ্ট গর্হিত কাজ করেছে বলে মনে হয়েছে, এবং ভারতের মাটি ইউজ করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম কাজ হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের সরকার। আমি সম্পূর্ণভাবে এনাদের সঙ্গে একমত, এটা ঠিক কথা, একদম ঠিক। এবং ওনারা যেটা বলেছেন অনুকূল পরিবেশের অভাব আছে, হয়তো ওনাদের দিক থেকে ওনারা একদম ঠিক বলেছেন। এবং এর সঙ্গে এটাও অ্যাড করব যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যার নাম হচ্ছে AKM শাহিদুল করিম, এই শাহিদুল করিম সাহেবের ভাষায় শেখ হাসিনার এই প্রকাশ্য বক্তব্য দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক আলোচনার পরিবেশকে সম্পূর্ণ কলুষিত করেছে। জায়গাটা ভালো করে ধরবেন, যে সম্পূর্ণ কলুষিত করেছে। এটা হলো 5 তারিখে, অর্থাৎ 5ই অগস্টে এই ভিডিও কনফারেন্স হয়েছে, এবং তার পরেই বক্তব্য। অর্থাৎ আমরা যদি ধরে নিই তাহলে 5ই অগস্ট রাত্রিবেলা এটা ঘটনাটা ঘটেছে। 6 তারিখ থেকে পরিবেশটা কলুষিত হয়ে গেছে বলে তারা বদ্ধপরিকর হয়েছেন বা তারা কনভিন্সড হয়েছেন। তাহলে যে মানুষগুলো বা যে দেশের সরকার 6 তারিখ থেকে মনে করলো যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে পরিবেশ সেটা বিষিয়ে গেছে, কলুষিত হয়েছে, 24 ঘন্টা কাটতে না কাটতে 7 তারিখে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের অফিসিয়াল মিটিংয়ে তাদের মন্ত্রী সাহেব, আমি আর বাদবাকি ভিতরে ঢুকছি না, তারা কি চাইলেন? তেল চাইলেন, ইলেকট্রিসিটি চাইলেন, গ্যাস চাইলেন। এর সঙ্গে আরও কি রইল? রিকোয়েস্ট করা হয়েছে সেটা হচ্ছে অন্যান্য কমোডিটিসে হেল্প করুন। তার কারণ হচ্ছে প্রাইস প্রচুর বেড়ে রয়েছে, মূল্য বৃদ্ধি ঘটছে, সেই মূল্য বৃদ্ধিটাকে কন্ট্রোলে আনার জন্য তারা সাহায্য চেয়েছেন। ঠিক কথা। সাহায্য কার কাছে চাওয়া হয়? যার দেওয়ার ক্যাপাসিটি আছে। ভারতবর্ষে সেই ক্যাপাসিটি আছে। আমি গর্বিত ভারতবাসী হিসেবে, আমি মনে করি আমাকে ভাগ্যবান যে আমি ভারতবর্ষে জন্মেছি। আমি হিন্দু হয়ে জন্মেছি, এটা আমার নিজের ব্যক্তিগত গর্ব। সেটা আপনারা কে কীরকমভাবে দেখছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি নিজে পার্সোনালি ফিল করি আমি হিন্দু, তার জন্য আমি গর্বিত। আমি ভারতবাসী, তার জন্য আমি গর্বিত। আমার দেওয়ার ক্ষমতা আছে, উপরওয়ালা আমাকে দেওয়ার জন্য দিয়েছে, সেই জিগার কলজের দমটা দিয়েছে, যার ফলেই না লোকে আমার কাছে চায়। লোকে কার কাছে চায়? দেওয়ার ক্ষমতা যার আছে, অর্থাৎ যার আছে তার কাছে চায়। তো সিমিলারলি ভারতবর্ষের আছে বলেই চাওয়া হয়েছে কি এই কলুষিত ভারতবর্ষ বা কলুষিত পরিবেশের থেকে বা কলুষিত পরিবেশের দেশের থেকে চাওয়া হয়েছে তেল অলরেডি কিন্তু দেওয়া হচ্ছে, এবং সেটাও কিন্তু শেখ হাসিনার সময় যে এগ্রিমেন্ট হয়েছিল সেই বাবদ 1,80,000 মেট্রিক টন পার ইয়ার আমার দেওয়ার কথা, অর্থাৎ তার কোটা আছে। সেই কোটার বাইরে গিয়ে এই কলুষিত পরিবেশের দেশ এবং তার সরকারের কাছ থেকে চাওয়া হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 4 মাসে ভাই আমাকে আরও 50,000 মেট্রিক টন হাই স্পিড ডিজেল, অর্থাৎ হাই স্পিড মানে যেটা লো সালফার, যার পরিবেশ দূষণ কম হয়, এই হাই স্পিড ডিজেল আমাকে দাও। ভাই আমার একটা সিম্পল কোশ্চেন, যেখানে পরিবেশ ভালো আছে সেখানে কেন চাও না? কলুষিত পরিবেশ, যে লোকটা খারাপ, যে দেশটা খারাপ, তার কাছে ভাই এসে আবার মানে চাওয়া কেন? এই চাওয়াটা আর কতদিন? যাই হোক, ফলে এই যে দিন আমি মনে করলাম যে পরিবেশ কলুষিত হয়েছে, পরের দিন আমি চাইলাম হাত পেতে কি তেল দাও, গ্যাস দাও, ইলেকট্রিসিটি দাও। এবার ইলেকট্রিসিটির অলরেডি কিন্তু আমার যা এখনো পর্যন্ত মানে লাস্ট 3 মাসের বিল যদি আমি না দেখি, মানে না দেখি বলতে এখনো পাবলিশ হয়নি, তার আগে পর্যন্ত যদি বিল দেখি, তাহলে আদানি পাওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট অফিসিয়ালি যে বিলটা ডিক্লেয়ার হয়েছে, অর্থাৎ ওপেন মার্কেটে যেটা রয়েছে, সেই ফিগারটা হচ্ছে $400 মিলিয়ন। অর্থাৎ আদানি এখনো বাংলাদেশের ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের থেকে $400 মিলিয়ন এখনো পায়নি, তারপরেও কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে গেছে। আজকের দিনে যখন বিল বাড়তে একটা জায়গায় গেছে, এই আমি একটা ভিডিও করেছিলাম, তাতে একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রচুর দর্শক, আমাদের ভারতবর্ষেরও কিছু ডিফেক্টিভ প্রোডাক্টওয়ালা দর্শক আছেন যারা জিজ্ঞেস করেছিলেন বা এবং কমেন্ট করেছিলেন যে পয়সা যার প্রাপ্য সে চাইবে না তো কি আছে, এতে চাইলে ক্ষতির কি আছে, একটি কথা প্রসঙ্গে যে চেয়েছিল। তো যাই হোক, এবারে
আমার মানে এই বাংলাদেশ আর চায়না বাংলাদেশের থেকে ওর যে ডিউজগুলো ছিল, ধার যেটা দিয়েছিল সেই ধারটা চেয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু দর্শক কমেন্ট করেছিলেন। আমি সেই একই বক্তব্যকে সম্মান রেখে বলছি, আদানি পাওয়ার $400 মিলিয়ন বিল বাকি আছে, অর্থাৎ বিল চাওয়ার তার হক আছে, সেই জন্য সে বিল চাইছে। এবার বিল পেমেন্ট করার ক্যাপাসিটি নেই, যার ফলে এখন পাওয়ার সাপ্লাই কমে গেছে, তাও কিন্তু বন্ধ করেনি। ওই যে বললাম, দেওয়ার আমার ধক আছে, সাহস আছে, মন আছে, কলজেতে আমার দম আছে, যার ফলে আমি তার পরেও দিয়ে যাচ্ছি। ফলে $400 মিলিয়ন ইলেকট্রিসিটি বিল বাকি আছে, তা সত্ত্বেও কিন্তু এখনো আনইন্টারাপ্টেড সাপ্লাই হচ্ছে, কমিয়ে দেওয়া হয়েছে। শুধু একটু ঝটকা হয়েছে, তাতে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 10 থেকে 12 ঘন্টার ইলেকট্রিসিটি মানে অর্থাৎ পাওয়ার কাট বিভিন্ন জায়গায় ক্ষেত্র বিশেষে তার থেকে অনেক বেশি 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টাও যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখছি। একটা হলো সেটা, গ্যাস দাও, রাসায়নিক সার দাও। একটাই তো ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশ একটু করে খাচ্ছিল, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। সেই রেডিমেড গার্মেন্টসেরও আমি হিসাব দিয়ে দিচ্ছি, সেই রেডিমেড গার্মেন্টসটা ইজ ডিগ্রোয়িং বাই 2%, এবং তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নে ডিগ্রোথ হচ্ছে 8.22%, আর ইউএসএতে 5.75% ডিগ্রোথ করছে। অর্থাৎ যে ইন্ডাস্ট্রিটার ওপর বাংলাদেশ ফরেন কারেন্সি আর্ন করতো, সেই ইন্ডাস্ট্রিটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সোকল্ড বাংলাদেশ নাকি এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ ফার্স্ট, মাথায় রাখুন, বাংলাদেশ ফার্স্ট হওয়ার পরে বর্তমান লেটেস্ট ডেটা যেটা বেরিয়েছে, সেই ডেটা অনুযায়ী বাংলাদেশের যে একটি মাত্র মেইন সোর্স যেটা ছিল, যেটা বাংলাদেশ সারা বিশ্ব জানে যেটার জন্য, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। এবং এই রেডিমেড গার্মেন্টসের ওভারঅল ইন্ডাস্ট্রিটা স্কুইজ করছে বা ডিগ্রোথ হচ্ছে 2% রেশিওতে। আর তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন অর্থাৎ এন্টায়ার ইউরোপিয়ান মার্কেটে ডিগ্রো করছে 8.22% এবং ইউএসএতে 5.75%-এ ডিগ্রোথ করছে। আচ্ছা, যে মানুষটা এলো বা যে সরকারটা এলো, বলল বাংলাদেশ ফার্স্ট, এটা হচ্ছে তার প্রায়োরিটি, আমি তাকে আটমোস্ট সম্মান জানাচ্ছি এবং হ্যাটস অফ টু ইউ যে এই টাইপের একটা দম রাখা একটা পলিটিক্যাল পার্টি এবং একটা লিডার এলো যে বলল বাংলাদেশ ফার্স্ট। নাও ইউ টেল মি, গতকাল ছিল 17ই আগস্ট, 6 মাস কমপ্লিট হলো। 17ই ফেব্রুয়ারি সরকারের শাসন ব্যবস্থা এসছে বা অফিসিয়ালি একটা পার্টি বা একটা লিডার সে শাসন ব্যবস্থা গ্রহণ করেছে। ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, আমি 6 মাস অলরেডি রান করালাম। রান করিয়ে কি আমি ইলেকট্রিক চাইছি, গ্যাস চাইছি, তেল চাইছি, রেগুলার কমোডিটিস, কাঁচা লঙ্কা, চাল, ইভেন পেঁয়াজ, ইভেন যে এই রেডিমেড গার্মেন্টসটার জন্য আমি টিকে দাঁড়িয়ে আছি, তারা আমাকে এটা দাও, কটনটা দাও, এবং সেটাও আমাকে বেনিফিটে দাও। তো এই হলো বাংলাদেশ ফার্স্টের নীতি। আর এইবার আমি কম্পেয়ার করছি বাংলাদেশ ফার্স্ট আর আমাদের ভারতবর্ষের নীতি হচ্ছে নেইবারহুড ফার্স্ট। এবার আপনারা বিচার করবেন আর কাহাতক আমরা এই ধরনের নেইবারহুড ফার্স্ট নীতিতে দাঁড়িয়ে থাকবো, এটা আপনাদের কাছে কোয়েশ্চেন করলাম, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নেইবারহুড ফার্স্টের নীতিতে কি করেছি আমরা? এই ডিউরিং কোভিড পিরিয়ড 2020 কোভিড পিরিয়ডে দাঁড়িয়ে ভারতবর্ষ, এবং আমি সেই হিসেবে বলবো যে নরেন্দ্র মোদীর ডিসিশন, মানে ভারতবর্ষের সরকারের ডিসিশন। তাহলে ভারতবর্ষের সরকার কি করেছে? ওই সময় কোভিড পিরিয়ডের ওই ক্রাইসিসে 3.3 মিলিয়ন ভ্যাকসিন ডোজ, 3.3 মিলিয়ন মানে 33 লক্ষ ভ্যাকসিনের ডোজ ফ্রি অফ কস্ট বাংলাদেশকে দিয়েছে, ফ্রি অফ কস্ট। এর সঙ্গে কি দিয়েছে? এর সঙ্গে হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট দিয়েছে 1,50,000 স্টেরাইল সার্জিক্যাল গ্লাভস দিয়েছে, 30,000 সার্জিক্যাল মাস্ক দিয়েছে, 15,000 হেড কাভার্স দিয়েছে। এটা হচ্ছে 2020। এবার এর যদি আমি ভ্যালুয়েশন করি, কারণ প্রত্যেকটা জিনিসের একটা কমার্শিয়াল ভ্যালু আছে। আমরা এতদিন ভারতবর্ষের লোকেরা শুনে আসছি ভারতবর্ষ নাকি দাদাগিরি করে, ভারতবর্ষ নাকি তাদের প্রত্যেক দিনের মানে শ্বাস প্রশ্বাসে নাকি ভারতবর্ষ দাদাগিরি করে এবং ভারতবর্ষ ইন্টারফেয়ার করে। কি ইন্টারফেয়ার করে আমি আপনাদের ডেটা দিয়ে দেখাচ্ছি, কারণ আমি সবসময় ডেটা ছাড়া কোনো কথা বলি না, বেকার স্টোরি দিয়ে লাভ হয় না, স্টোরি কেউ ফিল করে না। ডেটা আপনাকে আমি বলছি, 3.3 মিলিয়ন মানে 33 লক্ষ ভ্যাকসিনকে ভারতবর্ষ সরকার তো প্রকিওর করেছে। তার মানে কেউ না কেউ ABCD XY বানিয়েছে, কোনো একটা কোম্পানি বানিয়েছে, সে তো ফ্রি অফ কস্টে ভারতবর্ষের সরকারকে দেয়নি। ভারতবর্ষের সরকার তার নিজস্ব প্রাইসে এই 33 লক্ষ কোভিডের ভ্যাকসিন তুলেছে, মানে প্রকিওর করেছে। তাহলে তার জন্য একটা কস্টিং এসছে। সেই কস্টিংটা কত শুনবেন? সেই কস্টিংটাও আমি আপনাদেরকে বলছি। এই কস্টিংটা হচ্ছে মানে ভারতবর্ষের প্রকিওর করার যে কস্টিং, ল্যান্ডিং কস্ট ভারতবর্ষের সরকার, সেটা হচ্ছে 66 থেকে 71 কোটি টাকা। এই 33 লক্ষ ভ্যাকসিন জোগাড় করতে ভারতবর্ষের সরকারকে টোটাল দিতে হয়েছে 66 থেকে 71 কোটি টাকা। এর সঙ্গে শুধু এটা মাথায় রাখুন। এবারে এটা আমি বললাম প্রকিউরমেন্টের কস্ট, আমি কমার্শিয়াল ভ্যালু এখনো আসিনি। এবং এটার যদি আমি কমার্শিয়াল ভ্যালু দেখি, অর্থাৎ ভারতবর্ষের সরকার যদি এটা মার্কেটে বেচতো, তাহলে এটা কত হতো? তাহলে এটা
99 কোটি টাকার থেকে 132 কোটি টাকার মধ্যে কোথাও একটা গিয়ে দাঁড়াতো, কারণ ফেজ বাই ফেজ, ব্যাচ বাই ব্যাচ যায়, 33 লক্ষ তো আর একসঙ্গে আসছে না, ফলে বিভিন্ন রকমের প্রাইসে, ফলে যেটা ভারতবর্ষের প্রকিওর করতে 66 থেকে 71 কোটি টাকা লেগেছে, সেটা যদি ভারতবর্ষের সরকার কমার্শিয়ালি মার্কেটে, ওয়ার্ল্ড মার্কেট বা নিজের দেশেও যদি কোথাও বিক্রি করতো, তাহলে এই প্রাইসিংটা 99 কোটি টাকার থেকে 132 কোটি টাকার কমার্শিয়াল ভ্যালু ছিল। এটা বললাম 2020। এইবার আসছি 2021-এ, যখন মার্চ মাসে ভারতের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ ভিজিট করেন, যখন বাংলাদেশ ভিজিট করছে তখন বাংলাদেশের এই সোকল্ড কট্টরবাদী মৌলবাদী যেসব সংগঠন, জামাতে ইসলামী এবং যারা চরম ভারত বিরোধী হিন্দু বিরোধী যে সমস্ত গ্রুপগুলো আছে, তারা যথেষ্ট বাজেভাবে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এগেনস্টে তারা অ্যাজিটেশন, তারা বিক্ষোভ শো করেছিল, যে বেশ কিছু মানুষের প্রাণহানি হয়েছিল বা বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। আমি সেগুলোর মধ্যে ঢুকছি না। এই 2021-এর প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদীর ভিজিটের সময় কি কি দিয়েছিল প্রাইম মিনিস্টার মোদী অর্থাৎ ভারতবর্ষ, এবার এটাও ভালো করে শুনুন। মানে এই কারণে জেনে রাখুন যে মানে ফ্রি অফ কস্টে না আমরা কিচ্ছু করি না, আমরা দান করি, আমরা দিতে এসছি। হিন্দু ধর্ম ভারতবর্ষ একটা দেশ নয়, সভ্যতা দিয়ে এসছে, সারা বিশ্বকে দিয়ে এসছে, তুই তো কোন ছাড়। এবারে এইখানে 2021-এ দাঁড়িয়ে মোদী যখন বাংলাদেশ ভিজিট করে, তখন অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স 109টা ইউনিট দেওয়া হয়েছিল। আবারও বলছি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল 109টা ইউনিট, যার কস্টিং পড়েছিল 33 থেকে 36 কোটি টাকা, 33 থেকে 36 কোটি টাকা। এছাড়া ডিআরডিও একটা মোবাইল মেডিকেল অক্সিজেন প্লান্ট তৈরি করে দিয়েছিল, অর্থাৎ মোবাইল মানে যে কোনো জায়গায় ঘুরতে পারবে, অর্থাৎ যে কোনো জায়গায় আপনি ওকে নিয়ে যেতে পারবেন। আর এটা হচ্ছে মেডিকেল অক্সিজেন প্লান্ট, অর্থাৎ ওই প্লান্টটা মোবাইল যে কোনো জায়গায় নিয়ে গেলেন, দেন অ্যান্ড দেয়ারও অক্সিজেন তৈরি করলো। তার মানে এই হসপিটালগুলোতে যাতে আনইন্টারাপ্টেড অক্সিজেন, প্রত্যেকটা বেডে অক্সিজেন সাপ্লাই দেওয়া যায়। এর ভ্যালুয়েশন হচ্ছে 3 থেকে 6 কোটি টাকা। অর্থাৎ এই যে 33 লক্ষ ভ্যাকসিন ফ্রি অফ কস্টে যাদের আমাদের এই প্রতিবেশীগুলোকে দেওয়া হয়েছিল, যারা বিষোদ্গার করে, যারা বিষ ঢালে, তাদেরকে ফ্রি অফ কস্টে 33 লক্ষ ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ওষুধপত্র দেওয়া হয়েছিল। আমি সেগুলোর হিসাব দিলাম, যার প্রকিউরমেন্ট কস্ট আমি আপনাদেরকে বললাম, এবং এর সঙ্গে যে অ্যাম্বুলেন্স এবং মোবাইল অক্সিজেন ভ্যান দেওয়া হয়েছিল, তার কস্টিং এসছে 33 থেকে 36 কোটি টাকা। টোটাল যদি দেখাই, মানে এই অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের দাম পড়েছিল 33 থেকে 36 কোটি টাকা, আর এই অক্সিজেন প্লান্ট দুটো যেটা মোবাইল ছিল, তার ভ্যালুয়েশন হয়েছে 3 থেকে 4 কোটি টাকা। অর্থাৎ শুধু 2021-এর ভিজিটের সময় নরেন্দ্র মোদী যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে 36 থেকে 40 কোটি টাকা। অর্থাৎ ভ্যাকসিন প্লাস এইটা 2021-এর ট্রিপের খরচা টোটাল যদি ভ্যালুয়েশন করি, তাহলে আমি শুধু যদি কস্ট মানে কস্ট টু কস্ট যদি ধরি, তাহলে এটা আসছে 102 কোটি টাকা। আর যদি কমার্শিয়াল ভ্যালু ধরি, তাহলে এইটা আসছে হচ্ছে 172 কোটি টাকার মতন। অর্থাৎ আমি প্রকিউরমেন্ট কস্ট বা আমার ল্যান্ডিং কস্টই ধরে নিলাম, তার মানে 102 কোটি টাকা। আমি ছেড়ে দিন, আমি রাউন্ড অফ ধরলাম 100 কোটি টাকা। পৃথিবীর কটা দেশ আছে যারা নাকি দাদাগিরি করায়, যারা নাকি প্রত্যেকটা জিনিসে তারা ইন্টারফেয়ার করে, সে ফ্রি অফ কস্ট চ্যারিটি করে 100 কোটি টাকার উপরে? ভাই তোমরা দেখিও তো আমাকে যে তোমরা কোথায় কোথায় চ্যারিটি করছো আর কি কি করছো। তোমরা তো নিজেদের ওই মানে খালি গোঁড়ামি ছাড়া তার তো আর কোথাও না। এবারে আসছি, যে দেশটার সঙ্গে নাকি পরিবেশ আপনার কলুষিত হয়েছে, যে দেশটাকে আপনি শত্রুপক্ষ বলে মনে করছেন, বা যে দেশটার জন্য আপনার এত কষ্ট, এত দৈনন্দিন দুর্দশা, সেই দেশটার সঙ্গে আপনার বাইল্যাটারাল ট্রেড কি হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে এই 25-26-এর আমি লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভারতবর্ষ এবং বাংলাদেশের বাইল্যাটারাল ট্রেড হচ্ছে $12.72 বিলিয়ন, $12.72 বিলিয়ন। এবারে আসুন এর রিয়েল পিকচারটাকে বুঝুন। ভারতবর্ষ থেকে বাংলাদেশের কাছে যাচ্ছে, অর্থাৎ ভারত রপ্তানি করছে, তার মানে বাংলাদেশ আমদানি করছে। আমদানি কেন করি? বিকজ ওই জিনিসটা আমার প্রয়োজন আছে। কেউ দানছত্র করে আমদানি করে না তো, তার মানে আমার প্রয়োজন আছে বলেই না আমি সেই জিনিসটা আপনার থেকে আনাচ্ছি। সেই অ্যামাউন্টটা কত? $10.96 বিলিয়ন। অর্থাৎ আমার আর বাংলাদেশের মধ্যে যে বাইল্যাটারাল দ্বিপাক্ষিক বাণিজ্য, যেটা $12.72 বিলিয়ন, অর্থাৎ প্রায় $13 বিলিয়ন, তার মধ্যে একা ভারতবর্ষর কন্ট্রিবিউশন হচ্ছে 10.96, অর্থাৎ প্রায় $11 বিলিয়ন ভারতবর্ষ থেকে প্রোডাক্ট গেছে। কেন গেছে ভাই? রিকোয়ারমেন্ট আছে বলেই না গেছে। আর বাংলাদেশ থেকে ভারতে এসছে কি? অনলি $1.76 বিলিয়ন প্রোডাক্ট, অনলি 1.76। তার মানে বুঝে দেখুন যে কার কাকে প্রয়োজন আছে। ভারতবর্ষের বাংলাদেশকে প্রয়োজন আছে না বাংলাদেশের ভারতবর্ষকে প্রয়োজন আছে? আমি ডেটা দিচ্ছি আপনাদের কাছে। $12.72 বিলিয়ন যৌথ বাণিজ্য, আর তার মধ্যে 10.96 ভারত থেকে বাংলাদেশ গেছে, আর বাংলাদেশ থেকে ভারতে এসছে অনলি $1.76 বিলিয়ন। ফলে ভারতের জন্য বেনিফিট অফকোর্স ভারতের জন্য, বাট ভারত ডাজন্ট কেয়ার ভাই।
$9.21 বিলিয়ন ভারতবর্ষ প্রফিট করেছে। তোমার যদি দম থাকে, তুমি যদি সত্যিই মনে করো যে বাংলাদেশ ফার্স্ট, ইফ দ্যাট ইজ ইউর মানে প্রাইম অবজেক্টিভ, ইফ দ্যাট ইজ সো, তাহলে ভাই আরো হাত পাচ্ছ, আরো সাহায্য চাই। এবার এরপরে আবার এই সমস্ত লোকজনগুলো কিছু কিছু দেখবেন দোকানে কেনাকাটি করলে একটা বিল দেয় না, এবং সেই বিলের নিচে লেখা থাকবে গুডস ওয়ান্স, অনেক ক্ষেত্রে প্রোডাক্ট টু প্রোডাক্টে অনেক ক্ষেত্রে দেখবেন লেখা থাকে গুডস ওয়ান্স সোল্ড ক্যানট বি টেকেন ব্যাক অর এক্সচেঞ্জড। এই ধরনের গুডস ওয়ান্স সোল্ড ক্যানট বি টেকেন ব্যাক অর এক্সচেঞ্জ টাইপের বিলওয়ালা যে সমস্ত প্রোডাক্ট ওই দেশটাতে রয়েছে, তাদের মুখে শুনবেন যে বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই হচ্ছে তোমার ডেটা। সত্যি কথাই তোমরা ঢাকা, বিকজ ঢাকা সরে গেলে তোমাদের অবস্থা খারাপ। ওই যে বলো না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঠিক কথাই, যতদিন ঢেকে রাখবে ততদিনই এই অবস্থা। ঢেকে না রাখলে যদি ঢাকা সরে যায় তাহলে তোমার হাড়গোড় বেরিয়ে আসবে, অ্যাকচুয়াল বুঝতে পারবে তোমার অকাত কি। হিন্দিতে একটা কথা আছে না, অকাত, এটা বাংলাতে বললে মজা আসে না। ক্ষমতা আমরা বাংলায় বলি, অত অত মজা আসে না। হিন্দিতে বলে দেখুন তেরা অকাত কে হ্যায়, অকাত বেরিয়ে যাবে যদি ঢাকা সরে যায়। তো ইটস অ্যাকচুয়ালি ট্রু যে ঢাকা ঢাকা চিরজীবন ঢাকাই থাকবে, ঢাকা সরবে না। ঢাকা যদি সরে যায় না তাহলে ওপেন হয়ে গেলে পুরো স্কেলিটনটা বেরিয়ে আসবে। এইটা হলো আসল পিকচার আমি দেখালাম। এইবারে আপনাদেরকে আরেকটা কোয়েশ্চেন করছি, নিজেরা অনেস্টলি ভেবে বলবেন, নিজেরা রিয়েলাইজ করে বলবেন, এই দেশটাকে আপনি আগামী 10 বছর ফ্রি অফ কস্ট ইলেকট্রিসিটি দিন। যা ইলেকট্রিসিটি তোমার প্রয়োজন সব দিচ্ছি, কোনো পয়সা নেব না। যা তোমার খাবারের প্রয়োজন সব দেব, কোনো তার জন্য কিচ্ছু নেব না। গ্যাস চাই, তেল চাই, যা যা চাই, এমার্জেন্সি মেডিসিন সব তোমাকে দেবো, প্রোটেকশন দেবো। 10 বছর, আগামী 10 বছর নিজেরা নিজেদের মনকে জিজ্ঞেস করে দেখুন তো 10 বছর পরে কি রিটার্ন এক্সপেক্ট করেন। নিজেরা জিজ্ঞেস করুন, আমি কিচ্ছু বলছি না, আপনাদের কাছে রিয়েলাইজ করানোর জন্য বলছি বা ফিল করানোর জন্য বলছি। নিজেরা ভাবুন যে আপনার সামনে এই দেশটা বা এই দেশটির একটি লোক রয়েছে এবং তাকে আপনি সমস্ত কিছু প্রোভাইড করলেন, তার প্রতিদান সে কি দেবে। আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে একটি মরুভূমিতে একটি পথিক যাচ্ছে আর একটি সাপটি তৃষ্ণার্ত, পথিকের কাছে জল ছিল, জলটা সাপটাকে খাওয়ালো। সাপটা যেই জলটা খেয়ে উঠলো, পথিক ভাবলো যে ঠিক আছে জল খেয়েছে, তাহলে আমি জল দিয়েছি, তো বুঝতে পেরেছি যে আমি ওর জন্য একটা ভালো লোক মানুষ বা ওয়েল উইশার। সাপটা কিন্তু ছোবল মারলো। তাতে আমি জিজ্ঞেস করেছিলাম দোষটা কার। দোষটা অনেকে বলেছিল যে দোষটা পথিকের। ঠিক কথা, পথিকের দোষ। দেখুন, এটা যদি অ্যাপারেন্টলি বলেন তাহলে তাই, দোষটা সাপটার নয়, আমি মনে করি না। আবার দোষটা পথিকেরও নয়, কেন পথিকটা না ওই রকম তার পরিবেশ, তার আপব্রিঙ্গিং, তার স্কুলিং, তার ব্যাকগ্রাউন্ড, তার পরিবার তাকে ওই শিক্ষাটাই দিয়েছে, ওই শিক্ষাটাই দিয়েছে, যার ফলে তার শিক্ষা, তার রুচি, তার 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 যে জিন, তার যে ব্লাড, সে যে ব্লু ব্লাড ক্যারি করছে, সেই ব্লু ব্লাড অনুযায়ী তার আপব্রিঙ্গিং, তার মেন্টালিটি এটাই বলেছিল, তাকে এটাই পারমিট করেছিল যে এই সাপটা তৃষ্ণার্ত, ওকে আমার জল খাওয়ানোর প্রয়োজন আছে। আর সাপটারও ভুল না, কারণ ওই জন্যই ও সাপ, যার ফলে ও ওকে দংশন করেছিল, ওই জন্যই ও সাপ। প্রবলেমটা কোথায় ছিল? প্রবলেমটা জল খাওয়ানোতেও না, ওর জল খাওয়ানোর ক্যাপাসিটি ছিল, ওর কাছে জল ছিল, খাইয়েছে। চালা মানে আমরা সে বলি না চল দেখে আমি ভুল গেছি, ছোড় হাঁটা, তো এটা হচ্ছে তাই। तेरे को दिया चल छोड़ हटा, मैं वो ऐसा बहुत देता हूँ, वैसा मैं बहुत देता हूँ। दान मैं मतलब आदी हूँ मैं दान करने का, मैं पैदा ही हुआ हूँ दान करने के लिए। तो ভারতবর্ষের ক্যাপাসিটি ইজ জাস্ট লাইক দ্যাট। ভারতবর্ষ पैदा হয়েছে দান করার জন্য, ওর আছে। আপনারা ইতিহাস খেয়াল করে দেখুন, কলম্বাসের সময় থেকে তারা কেন সার্চে বেরিয়েছিল? দে হ্যাভ হার্ড, দে হ্যাভ নোন দিস থিং, যে এই একটা জায়গা যেখানে প্রচুর মানে অনেক কিছু তার আছে, তার কাছে আছে। তারা বাণিজ্যটা করে সোনার উপরে বা বিভিন্ন মানে এই রত্নের উপরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন এসেছিল? এমনি এমনি এসেছিল, তারা তো লুট করতে এসেছিল। আজকে আপনারা ইতিহাস চেঙ্গিস খান থেকে শুরু করে যারা এসছে সবাই কেন এসেছিল? লুট করতে এসছে। তো কেউ তো স্টে করতে আসেনি। স্টে আপনি কার সঙ্গে করেন? যার সঙ্গে আপনার মনের মিল হয়, যার সঙ্গে আপনার ভাইব্রেশন মেলে, যার সঙ্গে আপনার মতের মিল হয়। তো ওই একটা উগ্র মতের সঙ্গে আমার আপনাদের মিল হয় বা হবে, উগ্র মতটার সঙ্গে হবে না। আপনি কখনো উপরের দিকে যেতে কষ্ট, নিচের দিকে যেতে কষ্ট নেই। আপনি সিঁড়ি দিয়ে যখন ওঠেন তখন আপনি কষ্ট ফিল করেন, নিচে যখন যান তখন কষ্ট ফিল হয়। সিনিয়ররা বলে গেছে না, নর্দমার জল একদিকে গড়ায়। কেন বলে গেছে? নর্দমার জলকে আপনি অন্য কোনো দিকে যেতে দেখেছেন? একদিকেই গড়ায়। তো ফলে আপনাদের কাছে কোয়েশ্চেন রাখছি, এই দেশটাকে সবভাবে দিন, সবভাবে মাথা থেকে পা পর্যন্ত আপনারা দিন।
10 বছর দেওয়ার পরে আপনারা জাস্ট ভেবে বলুন যে এই দেশটা প্রতিদান কি দেবে। ওই জন্যই এত কিছুর পরে এরা বলে বয়কট ইন্ডিয়া, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ঠিক কথাই তো বলে ভাই, ঢাকা যতদিন আছে ততদিনই ভালো, ঢাকা সরে গেলে গন্ডগোল। ঢাকা সরলে দেখেন না আপনারা যে ভালো কোনো জিনিসের সাথে যখন ওই জিনিসটা আরেকটা জিনিস যখন ম্যাচ করছে না, তখন কি দিই আমরা? ঢাকাই তো দিই। শহরের পথে যখন কোনো ভালো লোক বা মিনিস্টার বা কোনো একটা মানে গ্রেট লোক কেউ একটা আসে, তখন দেখবেন সাইডে যদি কোনো বস্তি থাকে বা কোনো একটা এমন কিছু হয়তো ডাস্টবিন রয়েছে বা আবর্জনার কোনো জায়গা রয়েছে, আমরা ঢাকা দিই না। তো কেন দেওয়া হয়? ঢাকাটা তো ওই কারণেই দেওয়া হয়। তো ঢাকারই তো প্রয়োজন আছে, যেটা দেখানোর মতন নয় সেটাকেই তো ঢাকি। তো কথাটা তো ঠিকই বলেছে যে ঢাকা সরে গেলে গন্ডগোল। তো এই হচ্ছে এমন একটা দেশের অবস্থা, যে দেশ বলে যে বাংলাদেশ ফার্স্ট, সে 6 মাস পরেও কিন্তু তার এখনো বিদ্যুতের প্রয়োজন, গ্যাসের প্রয়োজন, ইলেকট্রিসিটির জন্য, সমস্ত কিছু, প্রত্যেকটা জিনিসের জন্য। আপনাকে আমি ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে বলে দিলাম যে ভারতবর্ষ বাংলাদেশ থেকে এনেছে $1.76 বিলিয়ন। তাহলে গেইনার কে? এবারে বয়কট নাও, ইন্ডিয়া কর না ভাই, করে দেখা না। কলজেতে যদি দম থাকে করে দেখিয়ে দাও। আমরা সেই বিভিন্ন ক্ষেত্রে বলি না যে বৃক্ষ তুমি কার ফলেন পরিচয়তে, আমরা বলি না যে করে দেখাস। তো ভাই করে দেখাও না। প্রথম দিন খেয়াল করে দেখুন, প্রথম দিন যেদিন ভারতবর্ষ ট্যুরিস্ট ভিসা ছিল, আগে থেকেও ছিল, মেডিকেল ভিসাটা ছিল, ট্যুরিস্ট ভিসা খুললো। যেই খুললো মনে করে দেখুন, প্রথম দিন 1,40,000 অ্যাপ্লিকেশন জমা পড়লো। যে দেশটা এত খারাপ, দেশটার মানুষ এত খারাপ, যে দেশটা হিন্দু মেজরিটির মানেই হচ্ছে দুশ্মন, এত কিছুর পরেও সেই দেশটাতে আসার জন্য, সেই দেশটাতে থেকে ঘুরে বেড়ানোর জন্য, ইভেন যে বা যারাই ডাক দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাদের বাবা মার পর্যন্ত ট্রিটমেন্টের জন্য এই বাজে দেশটা বা এই কলুষিত পরিবেশটাতেই কেন আসতে লাগে ভাই? তোমাদের সো কল লিডারশিপের যে লিডার ছিলেন, আর আমার কাছে না ওই শেখ হাসিনা নিয়ে আপনারা অনেকে লাল পড়ে, আমার কাছে ওসব কিচ্ছু নেই। শেখ হাসিনাও যা, বিএনপিও তাই। কয়েনের এপিট আর ওপিট, শুধু একটু পার্থক্য আছে, প্রেজেন্টেশনে পার্থক্য ছিল, বাদ বাকি কিচ্ছু না। হয়তো শেখ হাসিনা আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ বেটার, শি ইজ এ ম্যাচিওর লেডি। তার এত বছর 5 বারের প্রাইম মিনিস্টার বাংলাদেশের জন্য, তার ব্লাড ক্যারি করছে সে অন্য টাইপের, ফলে তার ব্রেন, তার আন্ডারস্ট্যান্ডিং, তার ইন্টেলিজেন্স ইজ সামথিং ডিফারেন্ট। যার ফলে সে এটা বুঝেছিল যে ভারতবর্ষের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্কের দরকার নেই, বাট ভারতবর্ষ এমন একটা দেশ বা এমন একটা প্রতিবেশী, একটা ভালো প্রতিবেশী। বেসিক্যালি আমি যদি খারাপভাবে বলি তাহলে একটা মুরগি প্রতিবেশী, কোনো ডিসরেসপেক্ট করছে না, আমি বলছি আমি যদি বলি তাহলে একটা মুরগি প্রতিবেশী, যাকে একটুখানি তোল্লাই দিলেই বা একটু ভালো করে কথা বললেই সে একদম বিগলিত হয়ে যায় বা গলে জল হয়ে যায়। গল্প তো এইটাই। ফলে শি ওয়াজ রাদার মোর ইন্টেলিজেন্ট লেডি, যার ফলে উনি সুন্দর করে ম্যানেজ করে উনি কিন্তু প্রত্যেকটা জিনিস বাংলাদেশের জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু উনি বার করে এনেছিলেন। আপনি ইভেন জলসীমারও যদি দেখেন, যে 200 নটিক্যাল মাইলের যে নিজস্ব এরিয়া আছে সেটাকেও যদি দেখেন, সেটাও কিন্তু শেখ হাসিনাই কিন্তু ঠিক সুন্দর ম্যানেজ করে বাংলাদেশের ফেভারে অনেকটা এক্সট্রা জায়গা নিয়ে এসেছিলেন। আজকের দিনে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে 377 কোটি টাকার, চিন্তা করুন। বাংলাদেশে 126 কিলোমিটার, 131 কিলোমিটারের হচ্ছে 131 কিলোমিটার, রাইট, 131 কিলোমিটার হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, যেখান দিয়ে এই 1,80,000 মেট্রিক টন হাই স্পিড ডিজেল যায় প্রত্যেক বছর। এটা বাংলাদেশ মানে হাসিনার সঙ্গে এগ্রিমেন্ট রয়েছে। এবারে এই 131 কিলোমিটার ভারতবর্ষের কাছে আছে মাত্র 5 কিলোমিটার, 126 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে। ওই পুরো প্রজেক্টটার কস্টিং আছে 377 কোটি টাকা। কোনো একটা দেশ এক্সেস ভালো, বা আমি জানি না আপনি কোন অ্যাডজেক্টিভ ইউজ করবেন, সেটা যদি না হয় তাহলে ওই যে মানে বাড়িতে অনেক সময় এই ছেলেদের বা জুনিয়রদের বলে না, এটা একটা মূর্খ, গাধা, বোকা কোথাকারে, হাবা কোথাকারে। যদি তাই না হয় তাহলে ভারতবর্ষে এত কিছুর পরে জানে প্রতিদান কি আসবে, তারপরও 377 কোটি টাকা দিয়ে একটা ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন করে। এই 2024-এর আগে পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ এভরি ইয়ার 200 কোটি টাকা এইড দিত, অ্যাভারেজ বলছি 200 কোটি টাকা এইড। এখন এই ফিনান্সিয়াল ইয়ারও 60 কোটি টাকা এইড আছে। আরে যে দেশটাকে পছন্দ করি না, যে আমার আউ্বাল নাম্বারের দুশ্মন, অর্থাৎ নাম্বার 1 দুশ্মন, তার থেকে 6 কোটি টাকা কেন, 6টা টাকাও নেব না। আমার সঙ্গে যার শত্রুতা বা দুশ্মনী, যার সঙ্গে আমার পোষায় না, একদম পছন্দ করি না, তার থেকে আমি 1 কাপ চাও খাবো না। এখানে দেখুন 60 কোটি টাকা এই বছরও, এই ফিনান্সিয়াল ইয়ারও বাজেট অ্যালোকেট করা হয়েছে 60 কোটি টাকা। 6টা পয়সাও যদি ছাড়ে আমাকে দেখিয়ে দেবেন, 6টা পয়সাও দিয়ে দেখুন আপনি যে 1টা টাকাও ছাড়ে কিনা।
ফলে এখানে না এই সব এক আপনারা অনেকে ওই করেন শেখ হাসিনার বরঞ্চ সাপে বর হয়েছে, এই জিনিসটা মাথায় রাখুন। 2008 সালে ডেটা ওয়াইজ কথা বলবেন, 2008 সালে যখন আওয়ামী লীগ সরকারে আসে তখন আওয়ামী লীগ 3,38,00,000 ভোট পেয়েছিল, 3,38,00,000 2008-এ। তারপরে অনেক কিছু হলো, গঙ্গা পদ্মা দিয়ে অনেক জল বয়ে গেল, 2024-এ বিএনপি পার্টিসিপেট করেনি। এবার 2024-এ তারপরে যে ইলেকশন হয়েছিল ইট ওয়াজ অ্যাবসলিউটলি ইন ফেভার অফ আওয়ামী লীগ, বিকজ ল অ্যান্ড অর্ডার তোমার কাছে, পুলিশ তোমার, বিএনপি মাঠে নেই, কাজে পুরো ফেভারেবল কন্ডিশন। সেই ফেভারেবল কন্ডিশন যেখানে ময়দানে তোমার কারোর সঙ্গে লড়াই নেই, সেইখানে 1,98,00,000 ভোট পেয়েছিল। অর্থাৎ যে আওয়ামী লীগ 2008-এ এত একটা বড় মেজরিটি নিয়ে এলো এবং যে 15 বছর শাসন ব্যবস্থায় থাকলো, যার মধ্যে দুবার কিন্তু অলরেডি বিএনপি পার্টিসিপেট করেনি, একটা যদ্দূর মনে পড়ছে 2014-এ আর একটা 2024-এ। তা এই আওয়ামী লীগ যদি এত ভালো হয়ে থাকে এবং এত কিছু করে থাকে, তাহলে তো তার ভয় পাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তাহলে 2008-এ যে আওয়ামী লীগ 3,38,00,000 ভোট পেল, কি এমন হলো যে 2024-এর ভোটে গিয়ে তার ভোট সংখ্যা এত পরিমাণ ড্রাস্টিক্যালি কমে গেল, 1,98,00,000 ভোট পেল। আমি 2 কোটিও যদি ধরি, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 1,40,00,000 ভোট কমে গেল। মানে বুঝতে পারছেন, এত ভালো পার্টি, এত সে বাংলাদেশের উন্নয়ন করে দিয়েছে, যার ফলে 1,40,00,000 ভোট কমে গেল। ভেবে দেখবেন এটা। আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে একটা ভিডিও করতে, যেখানে আমি বলবো যে অ্যাকচুয়ালি তারেক রহমান কিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে বা বিএনপি কিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, আমি সেটাও বলে দেবো। যাই হোক, ফলে আজকের দিনে যদি দেখি, তাহলে এই যে ধরুন তারেক রহমান বারবার করে বলছেন শেখ হাসিনাকে চাই, শেখ হাসিনাকে চাই, একদম রাইট আছে বলার। বাট সেই একই রাইটে 2008 থেকে নিয়ে 2025 পর্যন্ত আপনি কোথায় ছিলেন সাহেব? কেন আসেননি? আপনার যদি কলজেতে অত দম থাকে, আপনি যদি এত মানে থিওরি অনুযায়ী চলেন, আপনি যদি একটা আদর্শের মধ্যে যদি আপনার থাকে সব কিছু, আমি কোনো খাম্বা ফাম্বার গল্পে আসছি না, বাট আমি বলছি যে মানুষটা এত সাহসী, এত বীরপুরুষ, আদর্শবান, যে এথিক্স অনুযায়ী কাজ করতে চাইছে, যে আদালতের নিয়মটাকে লাগু করতে চাইছে, সেই লোকটা 2008 থেকে 2025 পর্যন্ত বিদেশে কেন ছিল? পলিটিক্যাল পার্টির সঙ্গে কোথায় যোগ ছিল? কোনো যোগ ছিল না। শেখ হাসিনা যথেষ্ট ম্যাচিউরড, অনেক বুদ্ধিমতী, একটা দেখুন শুধু একটা ভাইব্রেশন দিয়েছে, তাতেই কাঁপছে কিরম বাংলাদেশ। দ্বিতীয় জিনিস, আজকের দিনে শেখ হাসিনা তো বলেছে যে ভাই আমি ডিসেম্বরের মধ্যে ফেরত আসবো। উনি তো বলেননি ডিসেম্বরে, চাইলে আমি তারও আগে আসবো, উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে আমি ফেরত আসবো। তাহলে আমার যদি সৎসাহস থাকে, আমার যদি হাসিনাকে নিয়ে কোনো ভয় না থাকে, দেশের জনগণ যদি হাসিনাকে না চায়, তাহলে আমি তো বলবো ভাই তুমি আরো আগে আসো, আপনি আরো আগে চলে আসুন, কোর্ট ফেস করি, কোর্ট যা ডিক্লেয়ার করবে সেটাই করবো। কোর্ট যদি বলে যে এই অপরাধী, তাহলে সেই কোর্ট বিচার করবে। কোর্ট যদি বলে একদম নিরাপরাধ, তাহলে সেটা বিচার হবে। কোর্ট যা বলবে সেটা করবো। ভাই আপনি আসুন, ভয় কেন? আমি যদি এতই পপুলার হই, আমার যদি পপুলারিটি এত বেশি থাকে, আমি যদি সব থেকে ভালোই, দেশের মানুষ যদি আমাকে চায়, তাহলে আমার শেখ হাসিনাকে ব্যান করার কি প্রয়োজন পড়ছে? আমার আওয়ামী লীগকে ব্যান করার কি প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই। বরঞ্চ আমি তো আরো কথা আছে না, ডঙ্কে কি চোট পে, তো হাম তো ডঙ্কে কি চোট পে আয়েঙ্গে, কি ভাই দেখ তোকে হারিয়ে দিয়ে এসছি, তুই কোথায়, তুই এত বড় বড় কথা বলছিস, চল হাঁটা সাবান কি ঘাটা, ওই নেই তো, দম নেই তো আপনার। আপনি যাকে আপনি কি বলে অপরাধী ডিক্লেয়ার করে চাইছেন, সেই একই টাইপের এবং পুরো প্রোভেন, আপনার যে অপরাধ সেগুলো বাংলাদেশ নয়, আরো বাইরের বিভিন্ন দেশের কোর্টে প্রোভেন অলরেডি। সেই অপরাধে আপনি তো একইভাবে অপরাধী। আপনি 2008 থেকে 2025 পর্যন্ত কোথায় ছিলেন তাহলে? এই 17 বছর আপনি তাহলে কোথায় লুকিয়েছিলেন? ফলে এবং ভারত কিন্তু সুন্দর রিপ্লাই দিয়েছে। ভারত কিন্তু বলেছে যে ভাই আপনি যে জিনিসটা আইন অনুযায়ী চাইছেন, আমি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবো কি না করবো এটা আমার উপর নয়, আমার দেশের আদালত আছে, আদালত ফাইনাল যে ডিসিশনটা নেবে, এবং আমার এবং আপনার যে এগ্রিমেন্ট আছে, মানে এই প্রত্যর্পণ চুক্তি যা আছে, সেই অনুযায়ী যা হবে সেটা হবে, আদালত ফয়সালা করুক। এক, সেকেন্ড, এই হাদি হত্যার ক্ষেত্রে ভারতবর্ষ বলেছে যে এই যে সোকল যাদেরকে সাসপেক্ট করা হয়েছে, তাদেরকে যে আমরা ধরেছি, তাদের থেকে আমরা প্রচুর ইনপুটস পেয়েছি। সেই ইনপুটসের মধ্যে এমনও আসছে যে মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের বিভিন্ন নেতামন্ত্রী এবং প্রচুর ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের নাম আসছে। তাহলে আমরা এটাকে পুরো কমপ্লিট করি, আমরা ইনভেস্টিগেশন প্রপার থরলি করি, তাতে যদি এমন কোনো ইনফরমেশন আসে সেটা আপনার সঙ্গে আমরা শেয়ার করব। কাজেই আমাকে ওটাকে কমপ্লিট করতে দিন, তারপরে যা হবে আইনানুগ ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আরে ভাই আমার যদি এত কিছুই থাকে এবং সৎসাহস থেকে, অগাস্ট তো শেষ হতে চললো, নভেম্বর, আমি ধরেই নিলাম শেখ হাসিনা ডিসেম্বরে আসবে বলেছে, ডিসেম্বর পর্যন্ত, তাহলে সেপ্টেম্বর অক্টোবর, অগাস্ট শেষ হয়ে গেলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আর 4 মাস তো, মানে বেসিক্যালি 3 মাস কমপ্লিট হবে। তারপর থেকে আমি যে কোনো সময় বলবো ভাই আসো। এত ভয় কিসের? 3 মাস যেতে দিতে এত ভয় কিসের?
ফলে অ্যাকচুয়ালি তারেক রহমান কিন্তু এইসবের জন্য না, বেসিক ভয় হচ্ছে অবশ্যই শেখ হাসিনা, তার পপুলারিটি, তার ম্যাচুরিটি। এবং শেখ হাসিনা তো একটা স্ট্রাইক, একটা ছোট ক্যারামের গুটির একটা স্ট্রাইক করে দেখিয়ে তো দিয়েছেন যে অ্যাকচুয়াল ক্যাপাসিটি কার বেশি, ম্যাচুরিটি কার বেশি, একটা স্ট্রাইকে নড়িয়ে দিয়েছে, পুরো বাংলাদেশের সরকারই তো কেঁপে গেছে। আরেকটা পয়েন্ট কোথায় আছে, সেটা হচ্ছে আজকের দিনে তারেক রহমান একটা এমন অক্ষে গিয়ে বসেছে, সেটা চায়না, পাকিস্তান এবং টার্কি, এই এই জিনিসটার সঙ্গে ঘুরছে। তো যে লোকটা বা যে গভর্নমেন্ট এই এমন একটা অ্যাক্সিসের সঙ্গে জুড়ে রয়েছে, তার পক্ষে আজকের দিনে ইন্ডিয়াকে ফেস করা বা ইন্ডিয়াকে কাউন্টার করা মুশকিল আছে। আজকে যখনই তারেক রহমান সাহেব যদি আসতেন বা আসবেন বা যদি আসেন, তাহলে ভারতবর্ষের সরকারের সঙ্গে অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে যদি দেখা হয়, তাহলে আপনাদের কাছে কোয়েশ্চেন করছি, আপনাদের কাছে কার বেশি অ্যাকসেপ্টেন্স ওয়ার্ল্ড ওয়াইড আছে বলে মনে হয়? আপনারা বলুন কে বেশি ম্যাচিওর্ড, আপনারা বলুন যে কার ক্যাপাসিটি বেশি, কার ক্ষমতাটা বেশি। আমি ক্ষমতা বলতে শারীরিক ক্ষমতা বা দেশ হিসাবে পাওয়ার বলছি না, আমি বলছি ইন্ডিভিজুয়ালি একটা মানুষকে জাজ করুন তার লিডারশিপের ক্যাপাসিটি কোথায় বেশি বা কম কি আছে। সেই অনুযায়ী আপনারা যদি তারেক রহমান আর নরেন্দ্র মোদীকে রাখেন, কি মনে হয় কে কাকে ফেস করতে কাঁপবে বা অসুবিধা হবে? এটা আপনাদের কাছে কোশ্চেন রাখলাম, আপনারা বলুন। ফলে সে যে চাইবে কি জবাব দেবে, তাকেও তো পাল্টা কোশ্চেন করবে, তাকেও তো পাল্টা কোশ্চেন করা হবে, তাহলে সে কি জবাব দেবে? এবং এই যে বিভিন্ন অ্যালিগেশনস আছে যে সমস্ত লিডারশিপের এগেনস্টে, তাদের মধ্যে ভারতবর্ষেও বেশ কিছু অ্যালিগেশনস আছে, তাহলে সেই পেপারগুলোর উপরেও তো কোশ্চেন হবে, তাহলে তার এগেনস্টে কি জবাব দেবো? ফলে সেটাও যেরকম আছে। আবার সিমিলারলি আজকের দিনে তারেক রহমানের বাধ্যবাধকতা আছে জামায়াতে ইসলামীকে কন্টিনিউ করা বা এটাকেও না চটানো যাতে তার যাত্রাটা স্মুথ হয়। আবার সিমিলারলি আজকের দিনে এটাও মাথায় রাখবেন, এই যে প্রফেসর ইউনুস, এই খলিলুর রহমান, এগুলো সব ডিপ স্টেটের মেম্বার, এরা সব আমেরিকান লবির মেম্বার এবং ডিপ স্টেটের। এবং ইউনুসের একটা ছিল, ডক্টর ইউনুসের, যে আগামী দিনে উনি হবেন, রাষ্ট্রপতি হবেন। তো উনি রাষ্ট্রপতি হতে পারছেন না, যার ফলে উনি পিছন থেকে কলকাঠি নাড়ছেন। এটা শুধু তারেক রহমান ভাববে না যে তারেক রহমান হঠাৎ করে ডিক্লেয়ার করে দিল, না, একদমই না। এটা পিছন থেকে কলকাঠি নাড়ানোর, এর মধ্যে এই আরেক হতা এই ডক্টর ইউনুসও আছেন। ইউনুস, খলিলুর রহমান, এই পুরো ডিপ স্টেট বা এই পুরো লবিটাও কাজ করছে। ফলে আজকের দিনে বেসিক্যালি তারেক রহমানের অ্যাভয়েড করার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই খালি হাত ফিরে যাওয়া। সেই খালি হাত ফিরে যাওয়ার মধ্যে শেখ হাসিনা অবশ্যই খালি হাত ফিরে যাবেন। আগামী দিনে ডিসেম্বর শেষ হলেই গঙ্গাজল চুক্তি আছে, দেশের মানুষ জিজ্ঞেস করবে গঙ্গাজলের কি হবে, ও পানি গেছে গা, শুকায় গেছে। তো ফলে গঙ্গার জল চুক্তিতেও ওনাকে খালি হাতে ফিরতে হবে, শেখ হাসিনাকেও খালি হাতে, মানে শেখ হাসিনার ব্যাপারেও ওনাকে খালি হাতে ফিরতে হবে। আমি কোনো পক্ষ নিচ্ছি না, এই শেখ হাসিনার সময়ও হিন্দু নিধন হয়েছে। বাংলাদেশে যখন আমাদের আমাদের যখন স্বাধীনতা হয়, তখন অ্যাপ্রক্সিমেটলি, ইনফ্যাক্ট 47-এর আগে, 1941 বা 43-41 সময়ে যে সেন্সাস হয়েছিল, সেই অনুযায়ী বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল মোর দ্যান 28%, 28%-এর বেশি হিন্দু ছিল। আর আজকের দিনে লাস্ট এই 2000 বোধহয় 24-এ বোধহয় হয়েছে, লাস্ট সেন্সাস অনুযায়ী হিন্দুর সংখ্যা এই বাংলাদেশে লেস দ্যান ইভেন 8%, 7.95%, এবং এই 7.95% তো অফিসিয়ালি। অনেকে বলে যে এটা এর থেকেও কম, আমি অবাক হব না। এবং গিভেন আ সার্টেন টাইম, আপনি 15-20 বছর সময় দিন, তারপরে হিন্দু বাংলাদেশে আছে বা পাওয়া যাচ্ছে, এটা খুঁজে পেলে আপনি মনে হবে যে বাহ, এটা মানে লুপ্তপ্রায় প্রাণী দেখলাম। বাংলাদেশে 15-20 বছর পরে কোনো হিন্দুকে দেখতে পাচ্ছেন মানে লুপ্তপ্রায় প্রাণী দেখবেন। পাকিস্তানে দেখছেন না, তো ঘটনা ঠিক এক হবে। সমস্ত ক্ষেত্রে অক্সিজেন চাই ভারতবর্ষের থেকে, তারপরে বয়কট ইন্ডিয়া, দিল্লি না ঢাকা। কই চিকিৎসার সময় চায়না যাও না তো ভাই, এই সময় গ্যাস বা হ্যানত্যান কোথাও যাও না তো ভাই। 3 দিক থেকে লকড আছে, একমাত্র শুধু সাগর খোলা, বাদ বাকি তোমার রোড ট্রান্সপোর্ট কোথা দিয়ে আসবে, দেখা যাবে, সময় আছে। আর নরেন্দ্র মোদী বা ভারতবর্ষের পেশেন্স প্রচুর পেশেন্স, ক্যাপাসিটি আছে, তো আবারও বলছি ক্যাপাসিটি আছে, যার ফলে পেশেন্স আছে। ফলে আস্তে 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 ওই যে বড়রা বলে গেছে না, 32 বার চিবিয়ে, দুগালে 32 বার চিবিয়ে তবে গিলবে। তো দু গালে 32 বার চিবিয়ে তবে গেলা হবে, আর যখন গেলা হবে তখন হজমও হবে। এই যাদের কথা বললাম, মানে এই যে সোকল্ড আমাদের এই প্রতিবেশী, একটাকেও দেখুন খেয়ে তারপরে এক্সট্রাক্ট করার মতন ক্ষমতা থাকে না, খাবে সব। এক্সট্রাক্ট করতে গেলেও তখনই ভারতবর্ষকে আসতে হবে যে ভাই এক্সট্রাক্ট করিয়ে দিন, ওই জায়গাটাতেও হেল্প করে দিন, নিকাশিতেও হেল্প করুন। ফলে গল্পটা হচ্ছে এটা। ফলে আজকের দিনে তারেক রহমানের না আসার পিছনে অন্য কোনো ওই কলুষিত ও সমস্ত ওই সাহিত্যের চর্চা, অ্যাকচুয়াল রিজন হচ্ছে আসার পরে যখন ফিরে যাবে দেশবাসীকে বলবে কি। হাসিনাও ফিরবে না, গঙ্গার জল চুক্তিও কিছু নেই, জামাতে ইসলামীকে বা কী বা বলবো, আর ভারতবর্ষ কী বা সামলাবো কীভাবে, যেই যাব, যদি কোনো রকম ফ্রুটফুল হয়, যদিও হবে না, তাহলে আমি চায়নাকে কি রিপ্লাই দেবো, পাকিস্তানকে কি রিপ্লাই দেবো, টার্কিকে কি রিপ্লাই দেবো। আর
সব থেকে বড় কথা, ওভারঅল আজকের দিনে এটা বুঝতে দেরি নেই যে ডেজ আর নাম্বারড। আমি কোনো ব্যক্তি বা পলিটিক্যাল পার্টির কথা বলছি না, বাদ বাকিটা আপনারা বুঝে নিন। আপনারা যথেষ্ট ম্যাচিওর, ডেজ আর নাম্বারড। আমি জ্যোতিষী নই, ফলে আমি বলবো না যে কালকে পরশু তেরশু, বাট সময় মাপানো আছে, এদিক ওদিক হবে না, একটু প্লাস মাইনাস হতে পারে। আলটিমেটলি এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ভারতবর্ষকে চটিয়ে চায়না আমেরিকাও কিছু করতে পারবে না, এতক্ষণ ছাড় বাদ দিন। ছোটোবেলায় খেলার সময় দেখবেন এই জড়ো হয়ে যখন খেলতাম, একটা প্রথমে এই কাউন্টিং হতো, কাউন্টিংয়ের সময় উবু করে মাটা বলতাম না, উবু দিয়ে 10 20 নাড়ি ভুড়ি এরকম করে একটা কাউন্টিং হতো। এগুলো তো উবু, ভারতবর্ষের কাছে এরা উবু। একটা $450-500 বিলিয়ন একটা ইকোনমি, আর আমরা $4.15 ট্রিলিয়ন ইকোনমি। আমার ডিফেন্স বাজেট হচ্ছে মোর দ্যান $94 বিলিয়ন। এবার অনেক মূর্খ তাতে আমাকে দিয়েছিল পপুলেশনের সঙ্গে, আমি মূর্খকে বোঝাবো কি পপুলেশনের সঙ্গে ইকোনমির এইটার কোনো সম্পর্ক আসে না, এগুলো অনেকগুলো প্যারামিটার আছে। বাট যাই হোক, ডিফারেন্স আছে, ডিফারেন্স থাকবে, ক্লাসই হয়, মাথায় রাখবেন। অনুষ্ঠান বাড়িতে আপনি সবসময় পাজামা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি এই ধরনের ড্রেস প্রেফার করেন। অনুষ্ঠান বাড়িতে লুঙ্গি চলে না। লুঙ্গি পরে আপনি বাজারে যান, মাছ বাজারে যান, আপনি বাগান পরিষ্কার করতে পারেন, আপনি ড্রেন পরিষ্কার করতে পারেন। ধুতি পাঞ্জাবি পরে আপনি কখনো করেন? আপনাদের সবাইকে আমি কোয়েশ্চেন করছি, ধুতি পাঞ্জাবি পরে ড্রেন পরিষ্কার করেন? ধুতি পাঞ্জাবি পরে গ্যারেজে বা গাড়ি মোছেন? ফলে যে কোনো ভালো কাজে, শুভ কাজে, যে কোনো অনুষ্ঠানে ধুতি পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি পরি, লুঙ্গি পরি না। তো ফলে যে লোকটা ক্লাস আছে, যে লোকটা ব্লাড একটা আভিজাত্য ব্যাপারটা ক্যারি করে, যে জিন ক্যারি করছে, সে কখনো নিচের দিকে তাকায় না। যার ফলে ভারতবর্ষ এগুলো নিয়ে বদার না। ভারতবর্ষের আজকের দিনে লক্ষ্য হচ্ছে আগামী 2030-এর মধ্যে আমি 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাবো। আজকের দিনে আমি $4.15 ট্রিলিয়ন ইকোনমি। এরপরে আমি আগামী 2030-এর মধ্যে আমার লক্ষ্য হচ্ছে USA, নেক্সট চায়না, 3rd আমি আসবো। ফলে বাদ বাকি কে কি বললো, কে এলো না, ভারতবর্ষ ইজ নট বদার্ড। যাই হোক, অনেকটা সময় নিয়ে নিলাম, বাট আমার মনে হয় আপনারা এনজয় করেছেন এবং প্রত্যেকটি ডেটা সহকারে কথা বলেছি। আপনাদের যার যা অভিমত আছে, যার যা বক্তব্য আছে কমেন্ট বক্সে জানাবেন, বাট কনস্ট্রাকটিভ কথাবার্তা বলবেন। ওই গালিগালাজ করে, মানে বাংলাদেশের বেশ কিছু আছেন ফালতু গালিগালাজ করেন, তাতে কি হয় আমারও বিরক্তি আসে। আপনি আমায় গালিগালাজ করুন, তাতে কোনো অসুবিধা নেই। দেশকে নিয়ে আজে বাজে কথা বললে বা বিলোদাবেল ঠিক করলে আমার রিপ্লাইও ঠিক ওই রকমই হয়। তো ফলে ওই জিনিসটা আমার মনে হয় না কারোর যাওয়ার প্রয়োজন আছে। তো যার ফলে আপনারা আপনাদের কনস্ট্রাকটিভ যে ক্রিটিসিজম আছে সেইটাকে কমেন্ট বক্সে রাখুন। আমি আমার মতন যেটা মনে হয় সেটা আপনাদের কাছে রাখবো। আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।